পার্লামেন্টের কতগুলো তর্ক বিতর্ক আমার কাছে আর্টিফিশিয়াল মনে হয়। জামাত এবং বিএনপির তাদের একটা দীর্ঘদিনের সখ্যতা আছে। বিএনপির একটি অংশ, বিরাট একটি অংশ এখনো খাই খাই রাজনীতি থেকে বের হয়নি। একসময় আমরা সব দেখেছি গোপালগঞ্জ কেন্দ্রিক, এখন দেখছি সবকিছু বগুড়া কেন্দ্রিক। এই যে আগে এটি হয়েছে এখন এটি হবে, আমি মনে করি যে এই প্র্যাকটিস থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। এই জুলাই দাঁড়িয়ে শরীফুজ্জামান শরীফ, সরকারের যেহেতু 5 মাস হলো, আপনি সংসদ সম্পর্কেও সংসদকে কেমন দেখছেন, এটি একটি আমার প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে যেহেতু বিরোধীরা বলছিলেন যে গণঅভ্যুত্থানের শক্তি, তারাই আসলে এখনও ভোকাল, সময়টা খুব বেশি নয় 5 মাস, কিন্তু আগামী 1 বছরের মধ্যে সরকারের বড় চ্যালেঞ্জ আপনি কি দেখেন এই বাস্তবতায়? ধন্যবাদ। প্রথমে পার্লামেন্টের কথা বলি। এই সংসদটা অন্য যে কোনো সংসদের থেকে ভিন্ন, যেহেতু একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। মানুষ মনোযোগ দিয়ে সংসদের কথা শুনে এবং মানুষ দেখতে চায় যে একটা ইফেক্টিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি এর মধ্যে প্র্যাকটিস হবে। কিন্তু যেহেতু সংসদ সদস্যের একটা বড় অংশ তরুণ, নতুন এসেছেন, সুতরাং তারা অনেক কিছুই বুঝতে পারছেন না। একই সাথে প্রধানমন্ত্রীও এবার প্রথমবারের মতো, বিরোধী দলের নেতাও প্রথমবারের মতন। তার মানে এই না যে প্রথম হলেই আপনি সংসদের আচরণগুলো শিখবেন না, কোথায় ওয়াশিং মেশিন চাইতে হবে আর কোথায় পুশিন নিয়ে কথা বলতে হবে, এর মধ্যে আপনাকে বিষয়গুলো বুঝতে হবে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে পার্লামেন্টের কতগুলো তর্ক বিতর্ক আমার কাছে আর্টিফিশিয়াল মনে হয়। আমার কাছে যেটা মনে হয় ফিলোসফিক্যালি এদের মধ্যে একটা সংযোগ আছে। জামাত এবং বিএনপি তারা তো দীর্ঘদিনের একসাথের মিত্র। আমি এনসিপিকে যুক্ত করছি না এই কারণে যে এনসিপি নির্বাচনে আগে বলেছিল যে এটা আমাদের একটা নির্বাচনী ঐক্য। আমার ধারণা এনসিপি একসময় এখান থেকে তার ইন্ডিপেন্ডেন্ট একটা রোল নিয়ে পার্লামেন্টে অথবা পার্লামেন্টের বাইরে ভূমিকা রাখবে। জামাত এবং দেখতে পারেন না, না জামাত এখন এনসিপিকে দেখতে পারেন না। কোনো ক্ষেত্রে এনসিপি কিন্তু সেই জায়গাতে রয়েছে। ওইটা বলছি, এটি যদি হয় তাহলে অন্যদের কথা জানি না, আমি খুব খুশি হব, কারণ আমি মনে করি যে এটা হচ্ছে তাদের জন্য সঠিক পলিটিক্যাল লাইন। কতটুকু পারবে আমরা জানি না, কিন্তু জামাত এবং বিএনপির তাদের একটা দীর্ঘদিনের সখ্যতা আছে। এবং আপনি খেয়াল করে দেখছেন যে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম একটা ঘটনা যে সরকারি সংসদ নেতা বিরোধী দলের নেতার নির্বাচনী এলাকা দেখাশোনা করার জন্য একজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন। একই সাথে কোনো জায়গায় আমি ব্যত্যয় দেখছি, সম্ভাবনার জায়গাটা দেখছি, ব্যত্যয়ের জায়গাটাতে। যে কোথায় নির্বাচনের আগে আপনার মনে আছে সারা দেশে এক ধরনের একটা ওয়েব তৈরি হয়েছিল যে জামাত ক্ষমতায় চলে যাচ্ছে, মানুষের মধ্যে এক ধরনের কারো মধ্যে অস্বস্তি, কারো মধ্যে উদ্দীপনা। যারা অস্বস্তি বোধ করেছে তার মধ্যে নির্বাচনের পরে দেখা গেল বিএনপিকে যারা ভোট দিয়েছে একটু উদার মনের মানুষ, বিএনপির নেতাকর্মীর বাইরে নারী যে একটু নির্ভয়ে পথ চলতে চান, রাজনৈতিক কর্মী যে একটু স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ইতিহাস, ঐতিহ্য এইগুলোর প্রতি যার একটা দুর্বলতা আছে, শ্রদ্ধাবোধ আছে, ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র জাতিসত্তা, শহরের গরিব মানুষ। কিন্তু আমি এখন এসে যখন সেই বিএনপিকে দেখি যে সে পাকিস্তানের সাথে এক ধরনের সমঝোতা করার জন্য তার সেখান থেকে রেঞ্জার নিয়ে এসে আমার এখানে পুলিশকে সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষিত করার ঘোষণা অথবা তাদের মধ্যে সমঝোতা হচ্ছে, এটি যখন দেখি তখন আমার মনে হয় যে বিএনপির প্রতি মানুষের ওই যে অংশটি ভোটার, তাদের বিশ্বাসের সাথে বিএনপি সামঞ্জস্যপূর্ণ আচরণ করছে না। আমি যখন দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস তিনি বলছেন যে আওয়ামী লীগের অনুসারী যারা আমি তালিকা করছি, আমি একজনকে ধরে পুলিশের হাতে দিয়ে দিব, তারা যদি অপরাধী হয় অবশ্যই দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। আপনি যখন ব্যক্তিগত উদ্যোগে অথবা কোনো একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছেন বলে আপনি যখন একজন শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া মানে হলো যে আপনি আবার সেই মবকে ইনভাইট করে নিয়ে আসছেন। বিএনপি এই বিষয়গুলোকে যদি না নজর দেয়, বিএনপি এই বিষয়গুলোকে যদি ডিল না করে এবং প্রশাসনে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় তার যদি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় তাহলে এই বিষয়গুলোকে তার সিরিয়াসলি মনোযোগ দিতে হবে। আমি এই মুহূর্তে বিএনপির চ্যালেঞ্জের জায়গায় দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের আইন শৃঙ্খলার জায়গাটা খুবই ভঙ্গুর। এবং আপনি শুধু শহরে না, গ্রামের বউ আমি অনেক জায়গায় জিজ্ঞেস করেছি, জেলা বা থানা শহরে যে পরিবারে একটা কিশোরী কন্যা আছে সেই পরিবারটা নিশ্চিন্তে ঘুমাতে পারে না। তার মেয়েটা স্কুলে যাবে,
এবং ফিরে আসবে, এই সময়ের মধ্যে ওই পরিবারটা একটা প্রচণ্ড মানসিক অস্থিরতার মধ্যে থাকে। কারণ সামগ্রিক অবস্থা খুব একটা সন্তোষজনক না। কর্মসংস্থান, আপনাকে শুধুমাত্র উদ্যোক্তা হয়ে যান এটি বললেই হবে না। কর্মসংস্থানের জন্য, সৃষ্টি করার জন্য আপনার সহায়ক পরিবেশ এনশিওর করতে হবে। চট্টগ্রামে আমরা যেটা দেখলাম, এই মুহূর্তে 2 কোটি টাকা এবং প্রতি মাসে 10 লক্ষ টাকা, এই ঘোষণাটা যে এর সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যদি আপনি শক্ত ব্যবস্থা নিতে না পারেন, তাহলে কর্মসংস্থানের পরিবেশ আপনি এনশিওর করতে পারবেন না। কারোরই ইচ্ছা হবে না এখানে ইনভেস্ট করার জন্য, দেশ অথবা দেশের বাইরের। দলের মধ্যে যে খাই খাই রাজনীতি, বিএনপির একটি অংশ, বিরাট একটি অংশ এখনো খাই খাই রাজনীতি থেকে বের হয়নি। আপনি খেয়াল করে দেখবেন, এখান থেকে যতই দৃঢ়তা দেখান না কেন, তারা চাঁদাবাজির থেকে শুরু করে নানা রকম, আমি সবার কথা বলছি না, কিন্তু এটা সত্য যে সরকার যদি দৃঢ় হয় তাহলে এটি বন্ধ করা যায়। আর বেসিক যে জায়গাটা, গণ অভ্যুত্থানের রেখাপাত ঘটেছিল বৈষম্য বিরোধিতা, সেই বৈষম্য যদি আপনি দূর করতে না পারেন, এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলের, এক সময় আমরা সব দেখেছি গোপালগঞ্জ কেন্দ্রিক, এখন দেখছি সবকিছু বগুড়া কেন্দ্রিক। ঢাকা থেকে এই স্বল্প সময় শিবগঞ্জ, হ্যাঁ, আপনি বগুড়াতে একটা বিমানবন্দর আমি প্রয়োজন মনে করি না, এটা আমি অনেস্টলি বলছি। আমি মনে করি যে সেখানে হিমাগার দরকার, আমি মনে করি যে সেখানে অন্য ইন্ডাস্ট্রি দরকার, যেখানে বিপুল সংখ্যক বেকার তরুণকে আপনি কাজ দিতে পারেন। এই যে আগে এটি হয়েছে, এখন এটি হবে, আমি মনে করি যে এই প্র্যাকটিস থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। কারণ যে সুযোগটা আমরা পেয়েছি, সেই সুযোগটা আস্তে আস্তে করে হাতছাড়া হয়ে যাচ্ছে।